মেডিকেল সায়েন্সে তো অনেক বিষয় আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোতে ক্যারিয়ার অনেক ডেভেলপ হয়। তো একটু জানবো যে আপনি কেন এই বিষয়টাতেই এত আগ্রহী হলেন? এটা একটা খুব সুন্দর কারণ আছে। বাংলাদেশে ইনফ্যাক্ট প্রায় 4.5 কোটির মতো থাইরয়েড রোগী আছে, যাদের মধ্যে অর্ধেকেরই ডায়াগনোসিস হয় না, অনেকেই জানে না, এবং অনেকে যেটা হয় যে খুব ভুল চিকিৎসা পায় বা ভুল ডাক্তারের কাছে যায়, এবং ওরা শেষমেশ দেখা যায় যে ওদের থাইরয়েডের যে রোগ সেটা অনেক পরে গিয়ে চিকিৎসা শুরু হয়। তাতে হয় কি রোগীর অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে যায়। আর আমি দেখলাম যে এই ফিল্ডটা বাংলাদেশে একেবারেই আনটাচ ছিল, এবং বলতে পারেন যে আমি বাংলাদেশে প্রথম থাইরয়েডটাকে একটা যে কাস্টমাইজড প্র্যাকটিসে করা যায়, এটা কিন্তু আমার দ্বারা শুরু। এর আগে কিন্তু কেউ বাংলাদেশে শুধু থাইরয়েড প্র্যাকটিস কেউ শুরু করেনি। সো সেদিক থেকে চিন্তা করলাম যে একটা বড় রকমের ফিল্ড, প্লাস নতুন, মানে কেউ নাই এই ফিল্ডে। আর মোর ওভার আমি যেখানে কাজ করি নিউক্লিয়ার মেডিসিনটা থাইরয়েডের জন্য একটা বড় রকমের একটা ইনস্টিটিউশন। থাইরয়েডের চিকিৎসা বলেন, থাইরয়েডের পরীক্ষা বলেন, থাইরয়েডের ফলো আপ বলেন, এটার জন্য আমার যে ডিপার্টমেন্ট সেটা ছিল একটা খুব ভালো জায়গা। ফলে আমার জন্য এটা চুজ করাটা খুব সহজ হলো। আর আরেকটা কারণ, আমি জাপানে ছিলাম অনেক লম্বা সময় ধরে। জাপানে থাইরয়েড নিয়ে প্রচুর রিসার্চ হয়, কারণ থাইরয়েড রোগটা জাপানে খুব কমন। ওদের যে সম্রাজ্ঞী ছিলেন, এই আগের সম্রাজ্ঞী, উনি নিজেও হাসিমোতো থাইরয়েডাইটিসের রোগী ছিলেন, এবং ওখানে থাইরয়েড রোগী প্রচুর, এবং ওখানে রিসার্চও খুব হাই রিসার্চ হয়। আমি যদি জাপানেই লেখাপড়া করেছি, ফলে আমার ইন্টারেস্টটা ওই জন্য ওখান থেকে বেশি ডেভেলপ করেছে, যেখানে অনেক কিছু করার আছে যা ডাক্তাররা বাংলাদেশে হয়তো জানেও না। এই জন্যই বেসিক্যালি এই দুটো কারণ মেইনলি। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই জানি যে থাইরয়েডটা আসলে কি। রাইট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। থাইরয়েড হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ এইটা একটা হরমোন তৈরি করে, যেটা আমাদের শারীরবৃত্তীয় কাজকে পুরোদমে নিয়ন্ত্রণ করে। একদম মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আমাদের যে সিস্টেমগুলি আছে, যে আমাদের শারীরবৃত্তীয় কাজগুলি হয়, এগুলির প্রত্যেকটা জায়গায় থাইরয়েড হরমোনের একটা বড় রোল আছে। স্পেশালি যদি বলি গর্ভবতী অবস্থা চিন্তা করেন, একদম প্রেগনেন্ট মহিলা যার পেটে বাচ্চা আছে, এই বাচ্চার যে ব্রেন ডেভেলপমেন্ট, এই বাচ্চার যে শারীরিক আপনার গঠন, এটার পিছনে থাইরয়েড হরমোনের একটা বড় রোল আছে। এবং মায়ের থাইরয়েড স্ট্যাটাসটা নর্মাল থাকা, মায়ের থাইরয়েড স্ট্যাটাসটা পরীক্ষা করা এই জন্য অতীব জরুরি। এবং এটা বাংলাদেশে আগে এই কনসেপ্টগুলি ছিল না। ইদানিং গাইনোকোলজিস্টরা কিন্তু অনেক সচেতন, অনেক বেশি ওনারা সেমিনার সিম্পোজিয়ামে যাচ্ছেন। আমাদের গাইনোকোলজিস্টরা এখন ওদের লেখাপড়ার মধ্যে আগে এগুলি ওরা জানতোই না, এগুলি কোনো লেখাপড়াই ছিল না ওদের। এখন কিন্তু ওদের থাইরয়েডের সম্বন্ধে ওদের নলেজ নিয়ে পাস করতে হয়। ফলে এখন অনেক বেটার। এখন সেই গর্ভাবস্থা থেকে শুরু করে একজন মানুষের 80-90 বছর বয়স, এর মধ্যে পুরো জীবনের যে কোনো মোমেন্টে তার থাইরয়েডের রোগ হতে পারে। এবং এটা থাইরয়েড রোগ তো একরকম না, অনেক রকমের। সুতরাং কার কোনটা বেশি ডিপেন্ড করবে তার জেনেটিক আপনার ফরমেশনের উপরে। এটা টোটালি একটা বংশ পরম্পরায় জিন বেস একটা ডিজিজ। ফলে এটাতে কার কোনটা হবে, হাইপো হবে না হাইপার হবে না ক্যান্সার হবে, এটা কিন্তু কেউ আগে থেকে বলতে পারবে না।